হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফোকাস স্টাডি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মিসলেনিয়াস এক্সাম 2019 সালে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এখানে আমরা শুধুমাত্র আজকে ভারতের ইতিহাসে যে সমস্ত কোশ্চেনগুলি এসেছিল সেই সমস্ত কোশ্চেনগুলো এবং তার সঙ্গে এক্সট্রা ইনফরমেশন আলোচনা করব। এর ফলে তোমরা যে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, যেমন মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস, ডব্লিউপি, কেপি, ক্লার্কশিপ বা এনি আদার এক্সাম, সমস্ত পরীক্ষার জন্য এই ক্লাসটি গুরুত্বপূর্ণ। তুমি এখানে প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন তথ্য পেয়ে যাবে, যেগুলি তোমাদেরকে কম্পিটিটিভ পরীক্ষা অনেকটা সাহায্য করবে। তো আর বেশি কথা নয়, চলো দেখে নিই আজকে সেই সমস্ত কোশ্চেনগুলো। সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে? অপশানগুলো দেখো, মহেঞ্জোদারো, হরপ্পা, কালীবঙ্গাল না ধোলাভিরা। তো সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে? তো এই যে বৃহত্তম শিলালেখ, এটা পাওয়া গেছে ধোলাভিরাতে। ধোলাভিরাতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে। আর ধোলাভিরা কোথায় অবস্থিত? ধোলাভিরা হচ্ছে গুজরাট রাজ্যে অবস্থিত। আর এটি একটা জল সংগ্রহ ব্যবস্থাপনার জন্য বিখ্যাত। দেখাতে ওয়াটার রিজার্ভের জন্য এই ধোলাভিরা বিখ্যাত ছিল সেই হরপ্পা সভ্যতায়। আর এই যে গুজরাট রাজ্য, এখানে হরপ্পা সভ্যতার সবচেয়ে বেশি সাইট আবিষ্কৃত হয়েছে। তাহলে সবচেয়ে বেশি সাইট কোথায় আবিষ্কৃত হয়েছে? সেটা হচ্ছে গুজরাটে। আর বাঁধ নির্মাণের এবং জলাধারের মধ্যে জল সংগ্রহ ব্যবস্থা প্রমাণ এই ধোলাভিরাতেই কিন্তু পাওয়া যায়। আর কালীবঙ্গাল, দেখো এখানে যে কালীবঙ্গাল অপশানগুলো আছে, সেই কালীবঙ্গাল হচ্ছে রাজস্থানে অবস্থিত। এটা মনে রাখবে যে কালীবঙ্গাল রাজস্থানে অবস্থিত, এবং এই কালীবঙ্গাল কথা বলতে হচ্ছে কৃষ্ণবালা বা কালোবালা। আর এখানে এই কালীবঙ্গালে উটের অস্থি পাওয়া গেছে। উটকে সেখানে কবর দেওয়া হয়েছিল এবং তার ফলে যে অস্থির আবিষ্কার এই কালীবঙ্গাল থেকেই পাওয়া গেছে। এর ফলে আমরা এখান থেকে অনুমান করতে পারি যে উটের ব্যবহার তারা জানতো। তারপর দেখো মহেঞ্জোদারো, এই মহেঞ্জোদারো কে আবিষ্কার করেছেন? তো 1922 খ্রিস্টাব্দে রাখালদাস বন্দ্যোপাধ্যায় হরপ্পা সংস্কৃতি প্রাণকেন্দ্র মহেঞ্জোদারো আবিষ্কার করেন। আর এই মহেঞ্জোদারোর কথা অর্থ হচ্ছে মৃতের স্তূপ। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। মহেঞ্জোদারো আবিষ্কার করেছেন 1922 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায়। আর এই মহেঞ্জোদারোর কথা অর্থ হচ্ছে মৃতের স্তূপ। আর মহেঞ্জোদারোতে একটা গ্রেট বাথ অ্যান্ড গ্রেট গ্রানারি আছে, মানে বৃহৎ স্নানাগার এবং বৃহৎ শস্যাগার, এই দুটো জিনিস কিন্তু এই মহেঞ্জোদারোতে আছে। আর হরপ্পা সভ্যতা আবিষ্কার হয়েছে ঠিক তার 1 বছর আগে 1921 সালে দয়ারাম সাহানি। তাহলে এখান থেকে আমরা মোট যে বিষয়গুলো জানতে পারলাম যে হরপ্পা সভ্যতা আবিষ্কার হয়েছে 1921 সালে দয়ারাম সাহানির সাহায্যে, এবং রাখালদাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার 1922 সালে হরপ্পা সভ্যতা প্রাণকেন্দ্র মহেঞ্জোদারো, যেখানে আমরা গ্রেট গ্রানারি এবং গ্রেট বাথ দেখতে পাই। আর কালীবঙ্গাল রাজস্থান আবিষ্কৃত হয়েছে, যেখানে আমরা উটে অস্থি দেখতে পাই। আর কালীবঙ্গাল কথা মানে হচ্ছে কৃষ্ণবালা। আর ওয়াটার রিজার্ভের জন্য সবচেয়ে বিখ্যাত হচ্ছে ধোলাভিরা। এই সমস্ত বিষয়গুলো যে খুবই ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেদের কোন অংশ থেকে বিধবা বিবাহ আন্দোলনের সমর্থনে যুক্তি লাভ করেছিলেন? দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঐকান্তিক প্রচেষ্টায় বিধবা বিবাহ কিন্তু চালু হয়েছিল। একটা সময় স্বামী মারা গেলে তার স্ত্রীকে, তার বয়স যতই কম হোক না কেন, তাকে তার স্বামীর চিতায় তুলে দিয়ে আগুনে পুড়িয়ে তাকে দাহ করা হতো। এই জিনিসটাকে বলা হয় যে সতীদাহ। কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেখলেন যে খুব অল্প অল্প বয়সে মেয়েদের এই হাল হচ্ছে, তার ফলে তিনি বিধবা বিবাহ চালু করার ব্যাপারটা নিয়ে আন্দোলন শুরু করলেন। তো তিনি বেদের কোন অংশতে বিধবা বিবাহ আন্দোলন সমর্থনে যুক্তি পেয়েছিলেন? তো ঐতরীয় ব্রাহ্মণ দেখো, তত্ত্বীয় সংহিতা, শতপথ ব্রাহ্মণ, পরাশর সংহিতা। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে পরাশর সংহিতা। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো সঠিক অ্যান্সার হলো অপশান বি। তো এই যে পঞ্চদশ আইন বিধিতে বিধবা আইন চালু হয়েছিল, সেটা হয়েছিল 1856 সালে। 1856 সালে পঞ্চদশ আইন বিধিতে বিধবা বিবাহ আইন পাস হয়। আর প্রথম বিধবা বিবাহ আইন, মানে প্রথম বিধবা বিবাহ কোথায় হয়? সেটা হয়েছিল 1856 সালে। কাদের মধ্যে? অধ্যাপক শ্রীশচন্দ্র বিদ্যারত্ন এবং পাত্রীর নাম ছিল কালীমতী দেবী। এই অধ্যাপক শ্রীশচন্দ্র বিদ্যারত্ন এবং কালীমতী দেবী, এই দুজনের প্রথম বিধবা বিবাহ হয়, সেটা হচ্ছে 1856 সালেই। আর এই 1856 সালে পঞ্চদশ আইনের মাধ্যমে লর্ড ডালহৌসি সেই সময় ভাইসরয় ছিলেন, তিনি বিধবা বিবাহ আইন পাস করেছিলেন। সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশান ডি পরাশর সংহিতা। আর এখানে ডালহৌসিকে মনে রাখবে, ডালহৌসি বিধবা বিবাহ আইন পাস করেছিলেন 1856 সালে। আর তিনাকে সাহায্য সহযোগিতা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর এই ডালহৌসিকে আমরা আরেকটা বিষয় জন্য জানি, যে সত্য বিলোপ নীতি। মনে রাখবে যে সত্য বিলোপ নীতির জন্য এই ডালহৌসিকে আমরা চিনি। সত্য বিলোপ নীতি হচ্ছে ডালহৌসি। আর অধীনতামূলক মৃত্যুদণ্ড হচ্ছে লর্ড ওয়েলেসলি। এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট, বিভিন্ন এক্সামে কিন্তু আসে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব যে দিল্লির কোন সুফি
দরগার গায়করা বলিউডে নেপথ্য সঙ্গীত গেয়েছেন। তো বলিউডে বিভিন্ন সিনেমাতে মুভিতে দেখা যায় যে সুফি দরগাকে তুলে ধরা হয়েছে এবং সুফি দরগায় গান গাওয়া হচ্ছে। তো সেটা কোন দরগায় হয়েছিল? হজরত নিজামুদ্দিন বাগে বেদিল চিরাগে দিল্লি না মটকা পীর দরগা? তো এখানে সঠিক অ্যান্সার হয়েছে হজরত নিজামুদ্দিন। হজরত নিজামুদ্দিন আউলিয়ার যে দরগা সেখানে সুফি গায়করা বলিউডে নেপথ্য সঙ্গীত গেয়েছেন। তো সুফি কথার অর্থ কী? আমরা জানবো যে সুফি কথার অর্থ হচ্ছে পশম। তো এই পশম কেন? তো এই যে সুফি যারা সাধক তারা বেশিরভাগ সময় গায়ে পশমের কম্বল দিয়ে রাখতেন, তার জন্য সেই থেকে সুফি কথা অর্থ হয়ে গেছে পশম। আর সুফি সম্প্রদায় হচ্ছে দুটি ভাগ, বাসারা আর বেসারা, এই দুই ভাগে সুফি সম্প্রদায় বিভক্ত ছিল। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 4, কোন মুঘল বাদশাহ সমাধি অধুনা পাকিস্তানে অবস্থিত? তো মুঘল সাম্রাজ্যে দুজন বাদশাহ সমাধি ভারতের বাইরে আছে। এক নম্বর হচ্ছে বাবর, যার সমাধি আছে আফগানিস্তানের রাজধানী কাবুল, আর হচ্ছে কে? জাহাঙ্গীর। এই দুজনের সমাধি আছে ভারতের বাইরে। এই জাহাঙ্গীর আছে পাকিস্তানে আর বাবর আছে কাবুল। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, জাহাঙ্গীর। তো মুঘল সম্রাট জাহাঙ্গীর ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ক্যাপ্টেন হকিন্সকে 1608 খ্রিস্টাব্দে সুরাটে বাণিজ্য ঘাঁটি স্থাপনের অনুমতি প্রদান করেন। তো ইংরেজদের প্রথম যে বাণিজ্য ঘাঁটি সেটা হচ্ছে সুরাটে অবস্থিত। আর তার যে সেই দুর্গটা আবিষ্কার করেন সেন্ট জর্জ, মনে রাখবে সেন্ট জর্জ দুর্গ তারা আবিষ্কার করেছিলেন। তাহলে ক্যাপ্টেন হকিন্সকে 1608 খ্রিস্টাব্দে কে অনুমতি দিয়েছিল? অনুমতি দিয়েছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীর, এবং তারা সেই অনুমতি নিয়ে সুরাটে তাদের বাণিজ্য ঘাঁটি প্রথম স্থাপন করেন। আর এই জাহাঙ্গীরের সময় থেকেই তামাকের ব্যবহার পরিচিতি পায়। আর এই তামাক নিয়ে এসেছিলেন ভারতে পর্তুগিজরা। এটা মনে রাখবে, পর্তুগিজরা ভারতে তামাকের প্রচলন করেন। আর মুঘল সম্রাট আকবর জিজিয়া কর রদ করেন। জিজিয়া করটা কি? যে অমুসলিম, যারা মুসলিম নয় তাদের উপর একটা কর ট্যাক্স চাপানো হয়েছিল, সেটা হচ্ছে জিজিয়া কর নামে পরিচিত। তারপর মুঘল সম্রাট আকবর যখন এটাকে রদ করে দেয়, তারপর অনেক দিন এই কর ছিল না। তারপর ঔরঙ্গজেব 1679 খ্রিস্টাব্দে অমুসলমানদের উপর জিজিয়া কর পুনঃপ্রবর্তন করেছিলেন। এটা মনে রাখবে যে জিজিয়া কর কে রদ করেছিলেন? সম্রাট আকবর। এবং আবার নতুন করে কে চালু করেছিলেন 1679 সালে? সেটা হচ্ছে ঔরঙ্গজেব। আর ঔরঙ্গজেবকে জিন্দাপীর এবং আলমগীর বলা হয়। এটা মনে রাখবে যে জিন্দাপীর আলমগীর বলা হয় ঔরঙ্গজেবকে। ঔরঙ্গজেবের সঙ্গে আরও একটা বিষয় যুক্ত হয়েছে দাক্ষিণাত্যের খত। যদি বলে কোন মুঘল সম্রাটের সঙ্গে দাক্ষিণাত্যের খত যুক্ত আছে, সেটা হবে ওই ঔরঙ্গজেব। আর হুমায়ুন কথা মানে সৌভাগ্যবান, কিন্তু তিনি এমন দুর্ভাগ্যবান লোক না, সবচেয়ে দুর্ভাগ্যজনক লোক ছিলেন এই হুমায়ুন। তিনি নিজের জীবন বাঁচানোর জন্য বনে জঙ্গলে তেনাকে থাকতে হয়েছে। শেরশাহর কাছে তিনি চৌসার যুদ্ধে পরাজিত হয়ে সিংহাসন হারিয়ে ফেলেন। তারপর পুনরায় আবার সিরহিন্দের যুদ্ধে জয়লাভ পরে আবার মুঘল সাম্রাজ্যের হিত গৌরব বা মুঘল সিংহাসন ফেরত পান। তারপর কিছুদিন পরে তিনি দিনপানা বলে যিনি তেনার যে লাইব্রেরি, সেই লাইব্রেরি থেকে নামার সময় পা পিছলে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। হুমায়ুনের রাজত্বকাল এবং জীবনে জানা যায় গুলবদন বেগমের লেখা হুমায়ুন নামা গ্রন্থ থেকে। এই গ্রন্থ থেকে তার রাজত্বকাল, তার শাসন ব্যবস্থা সম্বন্ধে বিশদ জানা যায়। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব মোপলা অভ্যুত্থান ছিল মূলত একটা কি? তো মোপলা একটা বিদ্রোহ। সেটা কি বিদ্রোহ ছিল? উপজাতিক বিদ্রোহ না কৃষক আন্দোলন না সাম্প্রদায়িক আন্দোলন না বিপ্লবী আন্দোলন? তো মোপলা ছিল একটা কৃষক আন্দোলন। তো মোপলা হচ্ছে কেওয়াল, ভারতের যে একটা রাজ্য, দক্ষিণের রাজ্য। এই যে কেওয়ালাতে এই মোপলা আন্দোলন হয়েছিল, সেটা হয়েছিল 1921 সালে। অনেক এক্সামে জিজ্ঞাসা করে যে মোপলা আন্দোলন কত সালে হয়েছিল? সেটা ছিল 1921 সালে। সেখানকার জমিদারদের বিরুদ্ধে স্থানীয় মানুষজন এই আন্দোলন করেছিল। তো তাই এই মোপলা আন্দোলন হচ্ছে কৃষক আন্দোলন। নেক্সট কোয়েশ্চেন দেখো, বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি ছিল? তো বিজয়নগর রাজ্যের রাজধানী ছিল মাইসোর, আইহোল, হ্যাম্পি না কাঞ্চিপুরম? তো বিজয়নগর রাজ্যের রাজধানী ছিল হ্যাম্পি। এবার জেনে নেব যে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠাতাকে। তো 1336 সালে হরিহর বুক্ক নামে দুজন ব্যক্তি বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। আর এই যে বিজয়নগর সাম্রাজ্য, এখানে 4টি রাজবংশ রাজত্ব করত: সঙ্গম, সালুব, তুলুব, আরাবিডু। আর এই সঙ্গম বংশে, এই সঙ্গম, সালুব, তুলুব,
এই তুলুক বংশে একজন বিখ্যাত রাজা ছিলেন যে কৃষ্ণদেব রায়। এটা মনে হয় যে কৃষ্ণদেব রায় বিখ্যাত রাজা ছিলেন এই যে বিজয়নগর রাজ্যের। তিনি আমুক্ত মাল্যদা লিখেছিলেন, তেলুগু ভাষায় আমুক্ত মাল্যদা রচনা করেছিলেন এবং তার রাজসভায় অষ্টদিগ্গজ মানে 8জন বিদগ্ধ পণ্ডিত ছিলেন। আর পর্তুগিজ পর্যটক পায়েজ ও নানিজ তিনারা রাজসভায় এসেছিলেন। এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আসে। তাহলে কি কি জানলাম? যে 4টি রাজবংশ ছিল সঙ্গম, সালব, তুলুক, আবিডু। আর তুলুক বংশের কৃষ্ণদেব কবিরাজ সবচেয়ে যে বিখ্যাত, মানে কৃষ্ণদেব রায় সবচেয়ে বিখ্যাত নৃপতি বা রাজা ছিলেন। তো তার রাজসভায় পায়েজ এবং নুনিজ নামে 2জন পর্তুগিজ পর্যটক এসেছিলেন। আর তার রাজসভায় 8জন বিখ্যাত পণ্ডিত ছিলেন যাদেরকে অষ্টদিগ্গজ বলা হতো। আর বিজয়নগর রাজ্যের রাজধানী ছিল হাম্পি। আর তুঙ্গভদ্রা নদী নিয়ে বিজয়নগর এবং বাহমনি সাম্রাজ্যের মধ্যে, মানে তুঙ্গভদ্রা দোয়াব নিয়ে বাহমনি এবং বিজয়নগর রাজ্যের মধ্যে মাঝে মাঝে বিবাদ লেগে থাকতো। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন আছে 7 নম্বর, ঋগ্বেদে কোন যুদ্ধে উল্লেখ করেছে? সবচেয়ে প্রাচীন বেদ হচ্ছে ঋগ্বেদ। 4টে বেদ আছে ঋগ, সাম, যজু এবং অথর্ববেদ। তো এর মধ্যে ঋগ্বেদ হচ্ছে সবচেয়ে প্রাচীন। এখানে 1028টি শ্লোক বা ভাস আছে, এটা মনে রাখবে। 1028টি শ্লোক ভাস আর 10টা মণ্ডল আছে। তো ঋগ্বেদে কোন যুদ্ধ হয়েছে? কুরুক্ষেত্র, 10 রাজা, 100 রাজা না দেব অসুরের রাজা? দেব অসুরের যুদ্ধ। তো ঋগ্বেদে উল্লেখ হয়েছে 10 রাজার যুদ্ধ। সঠিক অ্যান্সার অপশন বি, 10 রাজার যুদ্ধ এই ঋগ্বেদে উল্লেখ আছে। তো ঋগ্বেদে বিভিন্ন নদী উল্লেখ আছে, তার মধ্যে সবচেয়ে বেশি উল্লেখিত নদী হচ্ছে সিন্ধু নদী। তারপর ঋগ্বেদে যে অন্যতম দেবতা ছিলেন ইন্দ্র, সবচেয়ে বিখ্যাত দেবতা ছিল ইন্দ্র। কিন্তু পরবর্তী বৈদিক যুগে ইন্দ্র তার নিজস্ব ক্ষমতা হারিয়ে ফেলে, মানে তার যে প্রভাব প্রতিপত্তি হারিয়ে যায়, তখন তার স্থান দখল করে নেয় প্রজাপতি। এটা মনে রাখবে যে পরবর্তী বৈদিক যুগের বিখ্যাত মানে দেবতা ছিলেন প্রজাপতি। আর এখানে একটা মানে বিখ্যাত কোশ্চেন যাকে বলে, এই কোশ্চেনটা অনেক এক্সামে আসে, এমনকি WBCSও এসছে অনেকবার। সত্যমেব জয়তে সংস্কৃত মন্ত্রটি মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। কোশ্চেন হবে যে সত্যমেব জয়তে কথাটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? সঠিক অ্যান্সার হচ্ছে মুন্ডক উপনিষদ, সত্যমেব জয়তে। এই ছিল আজকে মিসেলেনিয়াস 2019 সালে 7টি ইতিহাস বিভাগের কোশ্চেন। বাকি ভূগোল, সায়েন্স, তারপর হচ্ছে ম্যাথ এবং অন্যান্য বিষয়ের কোশ্চেনগুলো আমরা আস্তে আস্তে নিয়ে আসবো। তোমরা অবশ্যই ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং বন্ধুদের মাঝে একটু শেয়ার দিয়ে দিবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।